বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভিন্ন ধরনের নির্বাচন। গত ১.৫ দশকে যেমন আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বলে মনে হচ্ছে না। কিন্তু বাকি যারা আলোচনায় আছে সেসব দলের এখন কি অবস্থা? নির্বাচন ঘিরে কে কি চাইছেন বলছেন? দ্রুত নির্বাচনের ব্যাপারে আগে থেকেই সরব থাকা বড় রাজনৈতিক দল বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে। বড় দল হিসেবে বেশি প্রার্থী থাকায় কাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে আর কোন কোন ক্ষেত্রে সমমনা শরিকদের সাথে আসন ভাগাভাগি করা হবে, সেসব হিসেব নিকেশ চলছে। তাদের সাথে যুগপৎ আন্দোলনে বাম ও ডানপন্থী বেশ অনেকগুলো দল ছিল। তবে শেষ পর্যন্ত কাদের সাথে আসন ভাগাভাগি হবে, আলোচিত দলগুলোর সাথে আসন ভাগাভাগি হবে কিনা, এ নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য এখনো লন্ডনেই আছেন। আর খালেদা জিয়া আদৌ ভোটের রাজনীতিতে থাকতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। আর দলটির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার এমন নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। গত 1 বছর ধরে দলের ভেতরেই নানা কোন্দল বা মতবিরোধের মতো সমস্যাও সামনে এসেছে। বিতর্কিত ঘটনার প্রেক্ষাপটে তারা বহু কর্মী বহিষ্কারও করেছেন। আবার অনেক ক্ষেত্রে দলের বিরুদ্ধে অন্যদের ষড়যন্ত্রের কথাও বলছে বিএনপি। দলের কালচারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। যে আনুগত্য, নেতার আনুগত্য করা, নেতাকে মানা, এই জিনিসগুলো এখন দুর্বল হয়ে গেছে। তার কারণ হলে আদর্শিক চর্চা নাই দলের মধ্যে। বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামী এখন অনেকটাই শক্ত অবস্থানে। 2টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের সাথে যুক্ত ইসলামী ছাত্র শিবিরের জয় পাবার পর তাদের আরো আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটানোর। নাম্বার 1, আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। 2 নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জল কেটে দেবো ইনশাআল্লাহ। তবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এমন বিভিন্ন অভিযোগ এসেছে। কিছু ক্ষেত্রে দলটি অভিযোগ আসা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। তবে বিএনপির সাথে তাদের নির্বাচনমুখী একটা বড় পার্থক্য, তারা এর মধ্যেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য আসনগুলোতে প্রার্থী বাছাই করে ফেলেছেন। অনেকে প্রচারণাও চালাচ্ছেন। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তারাই আগে বলেছিলেন, এখন তারা নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি নিয়ে মাঠে নেমেছেন। এতে শরিক হয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের মতো আরো 6টি দল। তারা চান আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন হলো দলের পাওয়া ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন সাজানো। কিন্তু এটা এত ভিন্ন, আমাদের 100 বছরের অভিজ্ঞতা থেকে এত ভিন্ন যে এইটা মানুষজনকে বোঝাতে অন্তত 10 বছরের একটা প্রচারণা লাগবে। এবং এটা অনেক জটিল ব্যাপার, অনেক অঙ্কের ব্যাপার আছে। এই পিআর পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিএনপির। তাই দলগুলোর এই দাবিকে বিএনপি তাদের উপরে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে। আর জুলাই অভ্যুত্থানের সামনে থাকা তরুণদের দল এনসিপি চায় সংসদের উচ্চকক্ষে পিআর। এই জটিলতার সমাধান এখনো নেই। এখনো নিবন্ধন না পেলেও গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বেশ আলোচিত একটি দল। অভিযোগ আছে যে তারা অন্তর্বর্তী সরকারের থেকে বারবারই নানা রকম সুযোগ সুবিধা পেয়ে আসছেন। বিশ্লেষকদের অনেকে তাদেরকে ডানপন্থী হিসেবে দেখলেও নিজেদের মধ্যপন্থী ও চিরাচরিতের বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চান তারা। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে অবশ্যই সকল ধর্মের এবং সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। এতদিন তারা বিএনপি না জামায়াত, কার সাথে শরিক হতে পারে সেটা নিয়ে আলোচনা ছিল। এখন দেখা যাচ্ছে তারা আলাদা একটা মোর্চা বা অন্য দলগুলোর সাথে কিছু একটা করা যায় কিনা তেমন একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নাম সামনে এসেছে। তবে দলটি নিয়ে বিতর্কও কম হয়নি। কখনো মব,
কখনো চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে তারাই বেশি সরব। জুলাই ঘোষণাপত্র মূলত অভ্যুত্থানের বৈধতা প্রমাণ ও তাদের সুরক্ষা নিশ্চিত করার একটি দলিল, যেটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অবশ্য সেটিতে বিএনপির মতের প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি। আর জুলাই সনদ হচ্ছে সংস্কার ও তার বাস্তবায়নের রূপরেখার একটি দলিল, যেটি নিয়ে এখন ঐক্যমত্য কমিশন কাজ করছে। যদিও অল্প কিছু বিষয় বাদে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। কি হলে দলের ভালো হবে, কি হলে দলের খারাপ হবে, এখানে জনগণ, দেশ, রাষ্ট্র এগুলো নিয়ে ভাবনাটা একটু কম, দল নিয়ে ভাবনাটা বেশি। যদি কোনো কারণে নির্বাচন ঝুঁকির মধ্যে পড়ে তাহলে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে এবং এটার দায় কিন্তু আলটিমেটলি রাজনীতিবিদদের উপরে গিয়ে পড়বে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন দিতে এরই মধ্যে প্রার্থীদের কাছ থেকে রাজনৈতিক জীবন বৃত্তান্ত আহ্বান করেছে অনেকগুলো রাজনৈতিক দল। আবার কেউ এগিয়ে আছে আরও এক ধাপ, 300 আসনেই ঘোষণা করেছে তাদের দলীয় প্রার্থীদের নামের তালিকা। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই আসনে একাধিক প্রার্থী থাকলে মনোনয়ন বোর্ডের সম্মুখীন হতে হবে দলটির নেতাদের। বিএনপির মতো দল এটা অলওয়েজ নির্বাচনের প্রস্তুত মুক্ত, কারণ এটা তো একটা কর্মী ভিত্তিক দল, যে কারণে এখানে নেতার শূন্যতা নাই। তাই আমরা অলওয়েজ প্রস্তুত। নির্বাচনের তারিখ যত তাড়াতাড়ি জানা যায়, পাওয়া যায়, তাতে আমাদের প্রস্তুতির পূর্ণতাটা একটা পর্যায়ে চলে আসে। ফলে অভিভাবকরা তো কিছু তথ্য রাখতেছে যে কাকে দেওয়া যায়, কার কি অবস্থা। কারণ যেখানে আমাদের একাধিক না 3-এর অধিক ক্যান্ডিডেট পর্যায়ক্রমে, তো সেখানে নিশ্চয়ই দল একটা প্রার্থীদের ডাকার আগেই দল বিভিন্ন নেতৃবৃন্দের কাছে কার কি অবস্থা কোথায়, এটা স্বাভাবিকভাবে দল জানতেছে এবং সেটা জানতেছে। নির্বাচন কমিশন নির্বাচনের দিন তারিখক্ষণ ঘোষণা করবেন, তখন আমাদের একটা নির্বাচন ফরম্যাট থাকে, একটা বোর্ড থাকবে। ওই বোর্ড তখন আমাদেরকে আমরা কারা কারা চাই সেটা দিন তারিখক্ষণ দিবে। ওইখান থেকে বাছাই পর্ব হবে। বাছাই পর্বের পরে সেখানে একাধিক ক্যান্ডিডেট 1, 2, 3 থাকলে সেখান থেকে তাদেরকে ডেকে ইন্টারভিউ বোর্ডে পেশ করতে হবে। আরো এক ধাপে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা শেষ করেছে তারা। তবে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নির্বাচনী প্রার্থী বাছাই প্রস্তুতি শুরু করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। চেয়েছে প্রার্থীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত। যদিও দলগত বাছাই শেষে জোটের সঙ্গে সমন্বয় করে ঘোষণা হবে প্রার্থীর নাম। কয়েকটি দলের বৃহত্তর জোটের ইঙ্গিত দিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিব। গণসংহতি আন্দোলন ইতিমধ্যেই তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের তো বাছাই চলছে। অন্যরা যারা নতুন করে আবেদন করার জন্য বলা হয়েছে, এর মধ্যে গণতন্ত্র মঞ্চের মধ্যে আমরা আলোচনা করেছি আসন্ন জাতীয় নির্বাচনে প্রত্যেক দলের যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেটা একটা মঞ্চগত ভাবে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হবে। 3 তারিখে আমরা তারিখ ঠিক করেছি প্রাথমিক বাছাই প্রক্রিয়াটা শুরু করা। গণসংহতি এবং গণতন্ত্র মঞ্চ উভয়ই তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এই কার্যক্রম প্রক্রিয়ার মধ্য দিয়েই পরবর্তী নির্বাচনী কৌশল ঠিক করা। প্রাথমিকভাবে মঞ্চের মধ্য দিয়ে আমরা নির্বাচনের একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করা যায় কিনা সেটার ব্যাপারে আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে। তবে এর মধ্যে আরো নির্বাচন কেন্দ্রিক কোন ঐক্য তৈরি হবে কিনা সেটাও আলোচনার প্রক্রিয়ার মধ্যে আছে। তবে ভিন্ন পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের মতে এখনই নির্বাচনী ট্রেনে উঠলে বন্ধ হতে পারে মৌলিক সংস্কার। এমন আশঙ্কায় প্রার্থী বাছাই কিংবা নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এখনই শুরু করছে না দলটি। আজ আমরা দেখেছি জামাত তাদের প্রার্থী চূড়ান্ত করছে, বিএনপির আলোচনা করতেছে। আমরা এখনো সরাসরি জাতীয় নির্বাচনের এই ধরনের প্রার্থী বাছাইটা আমরা শুরু করিনি, কারণ আমাদের এটা তো আগে বলেছিলাম যেহেতু আমরা গণপরিষদ নির্বাচনে এখনো আছি এবং আমরা এর আগেও আমি কয়েকবার বলেছিলাম যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে
আমাদের এখানকার ইস্টাবলিশমেন্ট যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা একটা প্রি ডিসাইডেড ইলেকশনের প্রস্তুতি দেখতে পাচ্ছি। এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা সমঝোতামূলক নির্বাচনের আশঙ্কা দেখতে পাচ্ছি। ফলশ্রুতিতে এই ধরনের নির্বাচন হলে সেই নির্বাচনটা কতটুকু জনগণের পক্ষে হবে, বাংলাদেশের জনগণের হবে, সেগুলো অনেকগুলো প্রশ্ন সামনে আসবে। ফলশ্রুতিতে আমরা আমাদের এই মুহূর্তে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তারপরে হচ্ছে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি, এটা সাংবিধানিক ভিত্তিতে আমাদের মূলত ফোকাসটা। আমাদের প্রার্থী বাছাইয়ের এখনো প্রক্রিয়া শুরু হয়নি, কারণ আমরা তো পুরো নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সেটারই তো একটা এখনো ফয়সালা হয় না। মানে আপনার কি উচ্চকক্ষ হবে কি হবে না, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে কি হবে না, সেই প্রক্রিয়াটা তো এখনো চূড়ান্ত হয় না। ফলশ্রুতিতে আপনি তার আগেই হচ্ছে নির্বাচনের এই ধরনের ট্রেনে উঠে যাওয়াটা হচ্ছে যে কাঠামোর যে আমূল পরিবর্তন, মৌলিক সংস্কারটা, সেটাকে পাশ কাটানো। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের দৃঢ়তার কথা জানিয়েছে নির্বাচন কমিশনও। এরই ধারাবাহিকতায় সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছে কমিশন। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা, হত্যার শিকার 66,000-এরও বেশি ফিলিস্তিনি। এই অবস্থায় নতুন পরিকল্পনা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে 20 দফা মানলে সঙ্গে সঙ্গে বন্ধ হবে যুদ্ধ। এই পদক্ষেপ যতটা গাজাকে রক্ষার তার চেয়ে বেশি ইসরায়েলের পাশে দাঁড়ানোর, তা তো অনুমেয়। তবে সময় যত গড়াচ্ছে ততই যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগুচ্ছে ইসরায়েল। মিত্র দেশগুলো ইসরায়েলের উপর আনছে নিষেধাজ্ঞার খড়গ। এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিরা। দলটির বার্ষিক সম্মেলনে প্রস্তাবটির উপর হয় ভোটাভুটি। এ ফলকে দেখা হচ্ছে লেবার সম্মেলনের ইতিহাসে বড় ঘটনা হিসেবে। বিবিসির প্রতিবেদন বলছে, অভূতপূর্ব এ সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধান কমিশনের প্রতিবেদন মেনে নিল ক্ষমতাসীন লেবার পার্টি। গত 16 সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস কমিশন অফ ইনকোয়ারি নামে জাতিসংঘের একটি তদন্ত দল প্রথমবারের মতো জানায়, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে এই গণহত্যা। এই কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয় প্রতিবেদনে। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে সমর্থন জানিয়ে 29 সেপ্টেম্বর লেবার পার্টির পক্ষ থেকে একটি জরুরি প্রস্তাব আনা হলে তা অনুমোদন করেন দলটির প্রতিনিধিরা। তবে দলের নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এখনও গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলতে নারাজ। তাদের যুক্তি, গণহত্যার প্রশ্নটি রাজনীতিকদের চেয়ে আন্তর্জাতিক আদালতে নির্ধারিত হওয়া উচিত। অবশ্য গণহত্যার অভিযোগে ইতোমধ্যে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার মুখোমুখি ইসরায়েল। ভোটের পর ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, কনভেনশন অনুযায়ী গণহত্যার বিষয়টি নির্ধারণের দায়িত্ব আইসিজে, তাদের বিচারক, বিচার বিভাগ এবং আইসিসির। এটা করা আমার মতো রাজনীতিকের এখতিয়ারে পড়ে না। বিবিসি বলছে, ব্রিটিশ সরকার লেবার পার্টির দলীয় সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। তবুও ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞার দাবি জানানো হয় প্রস্তাবে। লেবার দলের এই প্রস্তাবকে স্টারমার সরকারের চরম পরাজয় বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল। তিনি বলেন, লেবার পার্টি অবশেষে স্বীকার করেছে গাজায় জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল। এই ঐতিহাসিক ভোট এখন সরকারের নীতিতে পরিণত হওয়া উচিত। ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ও দেশটিতে অস্ত্র বিক্রির উপর অবরোধ জারি করতে হবে। লেবার পার্টির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লেবার পার্টির সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এক্স বার্তায় লেখে, যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনে অক্লান্ত পরিশ্রম করছেন, তখন যুক্তরাজ্যের লেবার পার্টি হামাসকে আলিঙ্গনের পাশাপাশি ভুয়া গণহত্যার প্রচারণা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে 20 দফার প্রস্তাব দিয়েছেন। 29 সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে এই পরিকল্পনাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
কিন্তু এই পরিকল্পনার নানা অস্পষ্টতা ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পরিকল্পনার গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর এখনো অজানা। প্রস্তাবে বলা হয়েছে, গাজা পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ও কারিগরিভাবে দক্ষ ফিলিস্তিনি কমিটি গঠিত হবে। তবে কিভাবে এই কমিটি গঠিত হবে, কারা সদস্য হবেন এবং নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। পরিকল্পনায় আরো উল্লেখ আছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও প্রেসিডেন্ট ট্রাম্প একটি বোর্ড অফ পিস গঠন করবেন, যা ওই কমিটির কাজ তদারকি করবে। তবে এই বোর্ড ও কমিটির পারস্পরিক সম্পর্ক বা ক্ষমতার সীমারেখা কি হবে সেটিও অস্পষ্ট। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ তাদের সংস্কার সম্পন্ন করার পর গাজার নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে এই সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে কিনা তা নির্ধারণ করবে কে, সে বিষয়ে পরিকল্পনায় কোনো ব্যাখ্যা নেই। কবে নাগাদ পিএ গাজার শাসন নিতে পারবে সেই সময়সীমাও নির্ধারণ হয়নি। তাছাড়া প্রস্তাবটি গাজাকে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করছে, যা ফিলিস্তিনের ঐক্য প্রশ্নে তৈরি করেছে নানা বিভ্রান্তি। অন্যদিকে গাজার পিএর ফেরার সম্ভাবনাকে প্রায় নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী গাজার নিরাপত্তা নিশ্চিত করবে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। কিন্তু এই বাহিনী কোন দেশগুলো থেকে আসবে, তাদের দায়িত্ব কি হবে, এসব বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। তারা কি সেনাবাহিনী হিসেবে কাজ করবে নাকি শুধু পর্যবেক্ষক বাহিনী হিসেবে থাকবে, এ প্রশ্নও অনুচ্চারিত। এমনকি এই বাহিনী হামাসের বিরুদ্ধে সরাসরি অভিযান চালানোর ক্ষমতা পাবে কিনা কিংবা ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াবে কিনা সেটিও এখনো পরিষ্কার নয়। পরিকল্পনায় বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করা হবে অস্ত্র নিরস্ত্রীকরণের মানদণ্ড ও সময়সীমার ভিত্তিতে। কিন্তু কিভাবে এই মানদণ্ড নির্ধারিত হবে এবং কবে তা কার্যকর হবে তা বলা হয়নি। তাছাড়া ইসরায়েল গাজার চারপাশে নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে যতক্ষণ পর্যন্ত না তারা মনে করে তাদের ভূমি সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ। এর ফলে শেষ পর্যন্ত কার সিদ্ধান্তে ইসরায়েল সেনা সরাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, অনেক দেশ বোকামি করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে শুধু ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, পিএ সংস্কার শেষ করলে এবং গাজায় উন্নয়ন হলে সম্ভবত আলোচনার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র গঠনের পথ তৈরি হতে পারে। কিন্তু এটি নিশ্চিত কোনো প্রতিশ্রুতি নয়, বরং পরিকল্পনায় রাষ্ট্র গঠনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি, শুধু ফিলিস্তিনদের আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের 20 দফা প্রস্তাবকে ঐতিহাসিক বলা হলেও এর নানা অস্পষ্টতা এই প্রস্তাব বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করছে। গাজায় শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা, ইসরায়েলি সেনা প্রত্যাহার, পিএর সম্পৃক্ততা এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ সবকিছু এখনো অনির্দিষ্ট। এই অনিশ্চয়তা ইঙ্গিত দিচ্ছে পরিকল্পনা ঘোষণার পরও মধ্যপ্রাচ্যের সংকট সমাধান এত সহজ হবে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রভাবিত 20 দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। সেখানে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহু সায় দিয়েছেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তারা। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সায় দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনের শুরুতেই ট্রাম্প বলেন, আজ একটি বড় দিন, সুন্দর দিন, সম্ভবত সভ্যতার ইতিহাসের অন্যতম সেরা দিন। আমি শুধু গাজার কথা বলছি না, গাজা একটি অংশ মাত্র। আমরা গাজার বাইরেও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। পুরো চুক্তি এগোচ্ছে এবং সবকিছুর সমাধান হচ্ছে। একেই বলা হয় মধ্যপ্রাচ্যে শান্তি। এছাড়া ট্রাম্প জানান, বৈঠকে তিনি ও নেতানিয়াহু ইরান বাণিজ্য, আব্রাহাম চুক্তির সম্প্রসারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি নেতানিয়াহু ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতা, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইউরোপীয় নেতাদের প্রতিও ধন্যবাদ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গাজা যুদ্ধ থামাতে তার 20 দফার শান্তি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। ট্রাম্প বলেন, সমগ্র অঞ্চল জুড়ে আমাদের বন্ধু বান্ধব এবং অংশীদারদের সাথে বিস্তৃত পরামর্শের পর আমি আনুষ্ঠানিকভাবে শান্তির জন্য আমাদের নীতিগুলো প্রকাশ করছি, যা জনগণ সত্যি পছন্দ করেছে।
তিনি পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হিসেবে গাজার সামরিকীকরণ রোধ ও হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ক্ষমতা দ্রুত নস্যাৎ করার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, পরিকল্পনার অংশ হিসেবে টানেল, অস্ত্র ও উৎপাদন সুবিধা সহ সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে এবং গাজার নতুন অন্তর্বর্তী সরকারকে সহায়তার জন্য স্থানীয় পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই পদক্ষেপগুলো গাজার নিরাপত্তা ও পুনর্গঠনে সহায়ক হবে। ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর সহযোগিতার উপরও জোর দেন। তিনি বলেন, হামাসের সঙ্গে মোকাবেলায় আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকা অপরিহার্য। এই দেশগুলোকেই হামাসের সাথে মোকাবেলায় মূল অংশগ্রহণকারী হতে হবে, কারণ তারা একমাত্র গোষ্ঠী যাদের সাথে এখনো কার্যকরভাবে মোকাবেলা করা হয়নি। তিনি আরো বলেন, আমি মনে করি আরব ও মুসলিম দেশগুলো ইতোমধ্যেই হামাসকে মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে। তাদের সঙ্গে কোনো অপ্রকাশ্য বোঝাপড়াও থাকতে পারে, তারা হয়তো তা এখনো প্রকাশ করেনি, কিন্তু ভবিষ্যতে তারা সক্রিয় ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস। অন্যথায় তারা যতদূর এগিয়েছে ততদূর যেতে পারত না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন, তবে হামাস এখনো লিখিতভাবে কোনো সম্মতি দেয়নি বলে কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন না হলে ট্রাম্প ও ইসরায়েল স্পষ্ট করেছেন যে প্রয়োজন হলে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর গাজা কোনো রাজনৈতিক দলের অধীনে না থেকে টেকনোক্র্যাটিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে, কিন্তু এটি ফিলিস্তিনি জনগণ নয়, বরং নির্ধারণ করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা যারা শান্তি পরিকল্পনার বাস্তবায়ন তদারকি করবে। এই সংস্থাকে ট্রাম্প নাম দিয়েছেন শান্তির বোর্ড। বোর্ডের সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। এছাড়া বোর্ডের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো অন্যান্য আন্তর্জাতিক নেতারাও থাকবেন। তবে হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বোর্ডে কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের পরিকল্পনায় গাজার নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এই বাহিনী হামাসকে সামরিকীকরণের পর গাজার নিরাপত্তা তত্ত্বাবধান করবে এবং নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সীমান্ত এলাকা সুরক্ষায় ইসরায়েল ও মিশরের সঙ্গে কাজ করবে। এটি দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিরাপত্তার সমাধান হিসেবে প্রস্তাবিত। এদিকে নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইঙ্গিত দেন, গাজার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নিজস্ব ধারণা আছে। তিনি বলেন, অদূর ভবিষ্যতের নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলই রাখবে এবং গাজায় একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন থাকবে, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না, বরং ইসরায়েলের সঙ্গে প্রকৃত শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে। নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায় তিনি মূলত গাজার দীর্ঘমেয়াদী শাসন ও নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রাখতে চান। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে কিছুটা সাংঘর্ষিক, কারণ ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদি ধারাবাহিক সংস্কার বাস্তবায়ন করে তবে দীর্ঘমেয়াদে গাজার শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, হামাসের এই শান্তি পরিকল্পনার শর্তাবলী মেনে নেওয়ার সময় এসেছে। গত কয়েক বছরে হামাসের বিরুদ্ধে যত অভিযান চালানো হয়েছে তাতে আমার ধারণা 20,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এখন তাদের ভিন্নভাবে মোকাবেলা করা হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনাটি হামাসের আত্মসমর্পণের জন্য একটি আলটিমেটাম হিসেবে দেখা হচ্ছে। যদি হামাস এটি প্রত্যাখ্যান করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেন, এই পরিকল্পনা করা হয়েছে যাতে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার সুযোগ পায়। তিনি বলেন, অনেক ফিলিস্তিনি আছে যারা শান্তিতে থাকতে চায়। আমি তাদের সমর্থন দেখেছি। আমি তাদের ভরণ পোষণ দিচ্ছি না, বরং তাদের ভাগ্যের দায়িত্ব নিতে বলছি। সন্ত্রাসবাদের সম্পূর্ণ নিন্দা ও নিষিদ্ধ করা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ আমরা দিচ্ছি। ট্রাম্প আরও বলেন, আমরা 2020 সালে যে সংস্কারগুলো প্রস্তাব করেছিলাম তা যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাস্তবায়ন না করে তবে তার দায় তাদেরই থাকবে। গাজা থেকে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজম বলেন, সাধারণ মানুষ ওই পরিকল্পনার সাফল্য নিয়ে সন্দিহান। অনেক ফিলিস্তিনি মনে করেন যে হামাসকে নিরস্ত্রীকরণ ও অপসারণের দাবি তারা মানতে চাইবে না। তবু তারা যে কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হওয়ার অপেক্ষায় আছে, যেমন সেনাবাহিনীর প্রত্যাহার, বন্দীদের মুক্তি এবং পুনরায় সংঘাত না হওয়ার নিশ্চয়তা। কিন্তু বর্তমান পরিকল্পনায় এসব বিষয়ে পরিষ্কার নিশ্চয়তা পাওয়া যায় না বলে মানুষের উদ্বেগ আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাস যদি সম্মতি দেয় তাহলে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করা হবে এবং 72 ঘন্টার মধ্যে জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও গাজা সামরিকীকরণ রোধে একটি আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হবে। এখনকার পরিকল্পনার মূল রূপরেখা এটাই। তবে তিনি সতর্ক করে বলেন, যদি হামাস চুক্তি প্রত্যাখ্যান করে বা চুক্তি গ্রহণ করে আর তারপর তা ভঙ্গ করে তাহলে ইসরায়েল নিজেই কাজ শেষ করবে, প্রয়োজনে কঠোরভাবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি ইসরায়েল মনে করে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না, তারা আবার যুদ্ধে ফিরে যেতে পারে এবং এতে ফিলিস্তিনি স্বার্থের কোনো গ্যারান্টি থাকবে না। ট্রাম্প এবং নেতানিয়াহু আংশিকভাবে একমত, তবে নিরাপত্তা, শাসন এবং হামাসের ভূমিকা নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। হামাসের অনমনীয়তা এবং ফিলিস্তিনি জনগণের অনিশ্চয়তা পরিকল্পনার সফল বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি স্বল্পমেয়াদে কিছু সুবিধা আনতে পারে, যেমন যুদ্ধের অবসান এবং বন্দীদের মুক্তি, কিন্তু দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা নেই। মাদকের বিস্তার বন্ধের নামে জলসীমায় হামলা চালিয়ে হত্যা করা হয় 17 নাগরিককে। হুমকি দেওয়া হয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো হবে আকাশপথে হামলা। সেই লক্ষ্যে ক্যারিবীয় সাগরে মার্কিনিরা মোতায়েন করেছে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান। এ অবস্থায় কি করছে ভেনেজুয়েলা? প্রেসিডেন্ট মাদুরো কি পারবেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে? নানা শঙ্কা যখন বড় হয়ে উঠছে তখন জাতিকে আশ্বস্ত করেছেন মাদুরো। 29 সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। মাদুরো বলেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার জন্য পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র যদি সামরিক আক্রমণ চালায় তাহলে দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হবে। এই সাক্ষাৎকারের একদিন আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, প্রেসিডেন্ট মাদুরো একটি ডিক্রি তৈরির কাজ করছেন। রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্ত করার দুঃসাহস দেখায় তাহলে ওই ডিক্রি প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা প্রদান করবে। আল জাজিরার খবরে বলা হয়, এই ডিক্রির মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুরো দেশে মোতায়েন করতে পারবেন সেনা, পাশাপাশি সরকারি পরিষেবা ও দেশের প্রধান অর্থনৈতিক খাত তেল শিল্পের উপর প্রতিষ্ঠা করতে পারবেন সামরিক নিয়ন্ত্রণ। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে ওই ডিক্রিতে সই করেননি মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, মাদক যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে সেই জন্যই চালানো হচ্ছে অভিযান। তবে জাতিসংঘ ও মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ঢোকা কোকেনের মূল উৎস ভেনেজুয়েলা নয়। সম্প্রতি ভেনেজুয়েলায় আন্তর্জাতিক জলসীমায় 3টি ছোট নৌকায় বোমা হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তাদের দাবি, নৌকাগুলি পাচার হচ্ছিল মাদক। এই হামলায় ভেনেজুয়েলার অন্তত 17 নাগরিক নিহত হন। মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা অস্বীকার করে নৌকায় হামলার কড়া সমালোচনা করেন নিকোলাস মাদুরো। হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র অঘোষিত যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।